হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা সলভ লেকচারে স্বাগতম। তো ভাই, আজকে হচ্ছে আমরা C2 এর যে প্রশ্নগুলো আসছে আমাদের ফার্ম গ্রেড ব্রাঞ্চে, সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। ওকে, সো প্রশ্নগুলোর বেশিরভাগই হচ্ছে মেইন স্ট্রিমে আসছে, ইজি আসছে, বাট কিছু প্রশ্ন একটু ট্রিকি ছিল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। চলো আমরা স্টার্ট করি। প্রথমে দেখো এই প্রশ্নটা কি বলা হয়েছে যে এস ব্লক মৌলসমূহের মধ্যে ধাতব বন্ধনের তীব্রতা নির্ভর করে মূলত কোনটির উপর। এখন একটু খেয়াল করে দেখি যে ধাতব বন্ধন কোথায় তৈরি হবে, মেনলি ধাতব কেলাসের মধ্যে, হ্যাঁ, রাইট, মেটালিক ক্রিস্টালের মধ্যে। আমরা কিন্তু জানি যে একটা কেলাসের মধ্যে ধাতব পরমাণুগুলো হচ্ছে মেইনলি একটা স্পেসিফিক ম্যানারে হচ্ছে বিন্যস্ত থাকে, তাই না? যেখানে তাদের সেন্টারে থাকবে বা ধাতব খণ্ডের মধ্যে থাকবে হচ্ছে নিউক্লিয়াস গুলো, এবং যে যোজন ইলেকট্রনগুলো আছে, অর্থাৎ সর্ববহিঃস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রিলি পুরো খণ্ডের মধ্যে মুভ করতে থাকবে। তো নর্মালি আমাদের ইলেকট্রনগুলো তো একটা নিউক্লিয়াসের আন্ডারে থাকা উচিত, তাই তো? বাট কেলাসের মধ্যে যখনই আমি দেখতে পারবো হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট পরমাণুর আন্ডারে নাই, সে হচ্ছে পুরো কেলাস জুড়ে হচ্ছে ঘুরতে পারতেছে। হ্যাঁ, যেমন ধরো এই যে ইলেকট্রনটা আমি এখানে দেখতে পারতেছি, এই ইলেকট্রন কিন্তু এই নিউক্লিয়াসের আন্ডারে থাকার উচিত ছিল। বাট দেখা যাবে কি, যখন আমি ক্রিস্টালের মধ্যে চলে যাব, তখন হচ্ছে এই ইলেকট্রনটা হচ্ছে ক্রিস্টালের মধ্যেই ঘোরাফেরা করা শুরু করে দিবে, কোনো নির্দিষ্ট পরমাণুর আন্ডারে সে থাকবে না। রাইট, এই হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, এরকম ভাবে তুমি একটু চিন্তা করতে পারো, একদম র্যান্ডমলি হচ্ছে ঘোরাফেরা করা শুরু করবে। মেনলি এই ইলেকট্রনের ঘোরাফেরার জন্যই আমাদের ধাতব কেলাস কি করে, বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে থাকে, রাইট? এবং এই ধরনের ইলেকট্রনগুলোকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রি ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রন, বা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। ওকে, সো মেনলি ধাতব বন্ধন তৈরির জন্য কিন্তু এই সঞ্চরণশীল ইলেকট্রন গুলাই দায়ী। ওকে, তার মানে এখানে উত্তর কি হবে? অপশন বি। আশা করি বুঝতে পারলাম। চলো আগাই। নিচের কোন অণু বা আয়ন দেখতে ভি আকৃতির হবে? এটা কিন্তু সংকরণের উপর ডিপেন্ড করে। সো ভি শেপের জন্য আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভি শেপ যদি হইতে চাই, তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে। প্রথম কথা কি, তাকে হইতে হবে sp3 সংকরিত পরমাণু বা আয়ন, এবং দ্বিতীয় কথা হচ্ছে তার হচ্ছে দুইটা লোন পেয়ার থাকতে হবে, দুইটা লোন পেয়ার থাকতে হবে। বুঝতে পারলাম। এগুলো যদি হয় তাহলে সে হচ্ছে ভি শেপড হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো প্রথম যে অপশনটা আছে সেটা একটু দেখি, বেরিলিয়াম ক্লোরাইড। এখানে আমাদের কি সংকরণ হবে বলো তো? সো আমরা কিন্তু হাফের সূত্রটা জানি, তাই না? C1 এর লেকচার আমরা কিন্তু এটা আলোচনা করছি। তো আমি এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখাই। হাফ ইন্টু বেরিলিয়ামের জন্য তার যোজ্যতা ইলেকট্রন কতগুলো বলো? দুইটা। একযোজীমূলক ক্লোরিন আছে দুইটা, সো এটা হবে 2, মানে এটা sp সংকরিত পরমাণু, তার মানে এটার কথা বাদ, ঠিক আছে? অপশন এ তাহলে গেল। NH4+ এর কথায় আসি। হাফ সূত্রের নাইট্রোজেন গ্রুপ 15, মানে 5, হাইড্রোজেন আছে এখানে 4টা, এবং মাথায় কিন্তু +1 চার্জ, সেটাকে আমি মাইনাস দিয়ে লিখে ফেলবো। মান আসা হচ্ছে 4, মানে sp3। তাহলে ভাই একটু খেয়াল করে দেখি, আমাদের প্রথম শর্তের সাথে কিন্তু এটা মিলে গেল, তাই না? বাট ওর কি দুইটা লোন পেয়ার আছে? দেখো, এখানে নাইট্রোজেনের মাথায় যে একটা লোন পেয়ার ছিল সেটা কিন্তু প্রোটনের সাথে কম্বাইন করে গেল, তাই না? আমি এটা সাইডে দেখাই। এই দেখো NH3, ওর যে মাথায় একটা লোন পেয়ার ছিল সেটা কোথায় চলে গেছে? প্রোটনের কাছে চলে গেছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, যার ফলে আমাদের তৈরি হলো NH4+। তার মানে ওর মধ্যে কিন্তু কোনো লোন পেয়ারই নাই, তাই তো? তার মানে ওর কিন্তু এরকম ভি শেপ হওয়ার কোনো সুযোগই নেই। আশা করি এবার জিনিসটা বুঝতে পারলাম। তার মানে এটা কিন্তু ভি শেপ হবে না। পরেরটা আসি PCl5। দেখো গ্রুপ 15তে আছে, সো 5, 5টা ক্লোরিন, সো উইচ আলটিমেটলি লিডস টু 5, মানে sp3d, তার মানে এটাও গেল বাদ। ওকে, তাহলে BC কোনোটাই হচ্ছে না উত্তর। আর লাস্টে আসে হচ্ছে ডি, পানি। পানির মধ্যে কি আসে তুমি একটু দেখো। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16তে আছে, মানে 6, হাইড্রোজেন দুইটা, সো এটা হচ্ছে আলটিমেটলি 4, মানে sp3 সংকরণ এখানে আমি পাচ্ছি। তাই তো? তার মানে প্রথম শর্তের সাথে মিলে গেল। দুইটা লোন পেয়ার কে আছে, হ্যাঁ, অক্সিজেনের মাথায় কিন্তু আমাদের দুইটা লোন পেয়ার থাকে, তার মানে পানি হচ্ছে উত্তর, অপশন ডি। বুঝতে পারলাম। চলো আগাই। এখানে কি বলা হচ্ছে, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? এটা কিন্তু আমরা ফাজানের নিয়ম দিয়ে সলভ করার চেষ্টা করি, তাই না? তাহলে দেখো এখানে সোডিয়াম ফ্লোরাইড, তারপর কি আছে সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ব্রোমাইড এবং সোডিয়াম আয়োডাইড। এখন আমাকে বলো যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, এগুলো বেশি কোন যৌগের ক্ষেত্রে হবে? এটা হয় মেনলি আয়নিক যৌগের ক্ষেত্রে, তাই তো? আয়নিক যৌগের ক্ষেত্রে হয়। তার মানে আমাকে খুঁজতে হবে এদের মধ্যে সবচেয়ে বেশি আয়নিক কে। কিন্তু ভাই আমরা ফাজানি নীতিটা তো কিন্তু ভাই আমরা ফাজানের নীতিটা তো দিয়ে দেখতাম কি, আয়নিক যৌগের মধ্যে কত বেশি সমযোজী বৈশিষ্ট্য আছে। তার মানে ফাজানের নীতি দিয়ে আমি দেখবো কোথায় হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য কম, সেটাই আমাদের উত্তর হবে, রাইট? কোথায় পোলার আয়ন কম হচ্ছে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে কিভাবে দেখতে পারি একটু খেয়াল করে দেখি যে এখানে দেখো সোডিয়াম সব জায়গায় ফিক্সড, ফিক্স গুলোকে আমরা কি করে দিব? এলিমিনেট করে দিব। তাহলে তাহলে এখানে পাবো আমরা ফ্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে ব্রোমাইড এবং এটা হচ্ছে আয়োডাইড। দেখো প্রথম সূত্রটা কি ছিল? চার্জের নিয়ম, সবার এখানে -1 চার্জ, তাহলে প্রথম নিয়মটা বাদ। দ্বিতীয় নিয়মে কি ছিল? আকারের নিয়ম, যে অ্যানয়নের আকার যত বড় সেটা তত বেশি পোলারাইত হয়, অর্থাৎ তার মধ্যে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য পাওয়া যাবে। বুঝতে পারলাম? তাহলে দেখো তো এখানে আহ, কার আকার বড় হবে? আমরা জানি পর্যায় সারণীতে যে যত নিচে থাকে তার আকার তত বেশি বড় হয়, কারণ সেখানে তত বেশি শক্তি স্তর থাকে, রাইট? সো আয়োডাইড কিন্তু হ্যালোজেন সিরিজে সবার নিচে আছে এই চারটার মধ্যে আর কি। সো ওর আকার কি সবচেয়ে বড় হবে। তারপর হচ্ছে ব্রোমাইড আয়ন, তারপর ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড, তাই না? এরকম বিষয়টা। তাহলে যেহেতু এখানে আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বেশি, তার মানে এটা যে যৌগের মধ্যে আছে সোডিয়াম আয়োডাইড, তার মধ্যে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, রাইট? তার মানে ও কিন্তু সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্যধারী যৌগ হবে। তারপর হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড, লাস্ট হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। কিন্তু আমাকে খুঁজতে হবে কি সবচেয়ে বেশি গলনাঙ্ক কার, অর্থাৎ সবচেয়ে বেশি আয়নিক কে। সবচেয়ে বেশি আয়নিক তাহলে কে হবে? সোডিয়াম ফ্লোরাইড, রাইট? ও হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক। ওকে, সবচেয়ে বেশি আয়নিক, তার মানে এখানে উত্তর কিন্তু হবে সোডিয়াম ফ্লোরাইড, অপশন এ। আশা করি ভাই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। চলো আগাই। SO3 সালফার ট্রাইঅক্সাইড, এই অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কিরকম হবে? তুমি আবার হচ্ছে হাফের সূত্র অ্যাপ্লাই করো। সালফার গ্রুপ 16তে মানে 6। এখানে দেখ কিন্তু কোনো একযোজী মূলক নাই, সো একযোজীর জন্য কিন্তু শূন্য আসবে। সো এখানে কোনো চার্জও নাই, সো আলটিমেটলি থ্রি। থ্রি মানে কি আসবে বলো? SP2, রাইট? তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। খুব ইজি ছিল। চলো আগাই। SP3D2, এটার হচ্ছে সাধারণত কিভাবে সজ্জিত থাকবে, মানে আকৃতি জানতে চাওয়া হয়েছে। সো আমরা কিন্তু আকৃতিগুলো আগের ক্লাসে আলোচনা করছিলাম। SP3 হলে চতুস্তলকীয় হয়, SP2D বা DSP2 হলে সমতলীয় বর্গাকৃতির হয়, রাইট? তারপর SP3D হলে কিরকম হয়? ত্রিভুজাকার দ্বি পিরামিড হয়। তারপর SP3D2 হলে সেটা হবে হচ্ছে অষ্টতলকীয়। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন এ, অষ্টতলকীয়। ওকে, মনে রাখতে হবে SP3D2, SP3D2 অথবা D2SP3, দুইটা কিন্তু একই রকম শেপ দেয়, যদিও দুইটা ভিন্ন ভিন্ন টাইপের সংকরণ এখানে আমি দেখতে পারতেছি, একটু পার্থক্য অবশ্যই আছে, বাট এদের আকৃতি কিন্তু সেম হবে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, রাইট? আচ্ছা, এখন এখানে একটা মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে অপশন সি, বর্গাকার পিরামিড। এখন বর্গাকার পিরামিড যেই কথা, অষ্টতলক কিন্তু একই কথা, তাই না? স্কোয়ার পিরামিডাল যেই শেপ, আর অক্টাহেড্রাল কিন্তু একই শেপ। তাহলে এখন আমার কথা হচ্ছে যে উত্তর কোনটা হবে, এ নাকি সি? মনে রাখতে হবে দুইটা যদি সেম তাহলে আমাদের উত্তর কিন্তু দুইটা হওয়াই যুক্তিযুক্ত। বাট যদি অপশনে অষ্টতলকীয় থাকে আমরা কিন্তু অষ্টতলকীয় দাগাবো, কারণ বইয়ের মধ্যে কিন্তু সরাসরি অষ্টতলকীয় বলা আছে। বুঝতে পারলাম? আচ্ছা, তো চলো আমরা আগাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কঠিন কিছু ছিল না, জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে বিষয়টা। চলো আগে। এখানে কি বলা হয়েছে যে ভ্যান্ডার ওয়ালস আন্তঃআণবিক আকর্ষণ বল ঘটে কোথায়? এটা কিন্তু সরাসরি বইয়ের মধ্যেই লেখা আছে, বইয়ের একটা লাইন। সেটা হচ্ছে চার্জিত অণুর মধ্যে। দেখো চার্জিত অণু হয় স্থায়ী ডাইপোল তৈরি করবে, যার ফলে সেখানে ভ্যান্ডার ওয়ালস বল কাজ করতে পারে, অথবা তারা কিন্তু অস্থায়ী ডাইপোলও তৈরি করতে পারবে, সেখানে কিন্তু ভ্যান্ডার ওয়ালস বল কাজ করতে পারে, রাইট? সো এই জন্য উত্তর কিন্তু এ এবং বি এর তুলনায় সিটা বেশি যুক্তিযুক্ত। বুঝতে পারলাম? আচ্ছা, তো চলো আমরা আগাই। পরে কি বলা হয়েছে যে নিম্নের কোন যৌগটি অধিক পোলার? এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। সো আমরা একটু চিন্তা করে দেখি যে একটা একটা করে অপশন নিয়ে আগে আমরা চিন্তা করি। দেখো BF3,
এটা কি পোলার হবে কিনা। এখন বিষয় হচ্ছে ভাই, আমি কিভাবে বুঝতে পারি একটা যৌগ পোলার হবে কি হবে না? একটু খেয়াল করে দেখে ভাইয়া, যে পোলারিটি নির্ণয় করার জন্য আমরা হচ্ছে খুব সুন্দর করে ভেক্টর একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। ওকে, কিরকম ভাবে মেথডটা অ্যাপ্লাই করতে পারবো আমরা? একটু খেয়াল করে দেখি, বোরন এবং ফ্লোরিনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না? তাহলে ও হচ্ছে এই বন্ধন জোড়ে ইলেকট্রন গুলো নিজের দিকে টান দিবে। তার মানে আমি যদি এটা চিন্তা করি, এখানে একটা ভেক্টর কাজ করতেছে, ভেক্টরটা কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই ফ্লোরিন পরমাণুর দিকে, তাই না? একই রকম ভাবে এখানে তুমি চিন্তা করো, ভেক্টরটা ফ্লোরিন পরমাণুর দিকে কাজ করে। এদের লব্ধিটা কোন দিকে কাজ করবে? এদের মাঝ বরাবর, তাই না? এই বরাবর কাজ করবে, রাইট? উপরে দেখো, দেখো আরেকটা ভেক্টর কাজ করবে, রাইট? এরকম বিষয়টা। তাহলে চিন্তা করে দেখো, উপরে যেই দিকে ভেক্টর আছে তার ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর কাজ করতেছে। তার মানে এখানে রেজাল্টেন্ট কত হবে? এখানে লব্ধি কিন্তু জিরো হয়। ওকে, মানে দিক যদি এরকম 180 ডিগ্রিতে চলে আসে, তাহলে আমরা চিন্তা করবো সেটার মধ্যে কোনো পোলারিটি নাই। তার মানে BF3 কিন্তু একটা নন পোলার যৌগ। C6H6 বেনজিন, নন পোলার যৌগ। CCl4 একই যুক্তিতে তুমি চিন্তা করে দেখো, কার্বন, এখানে ধরো তোমার আছে ক্লোরিন, এখানে ধরো ক্লোরিন। এটা যেহেতু একটা ত্রিমাত্রিক বস্তু, বুঝতে আমাদের একটু কষ্ট হতে পারে, এই জন্য আমি একটু সিম্পলিফাইড আকারে দেখাচ্ছি। তাহলে দেখো, এইদিকে আমাদের কার্বন ক্লোরিনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই ক্লোরিন। সো এইদিকে হচ্ছে আমাদের ইলেকট্রন টানবে। আবার এখানেও কিন্তু এইদিকে আমাদের ইলেকট্রন টানবে, তাই না? এই টানাটানিতে কি হয়ে যাবে? নিট কিন্তু জিরো হয়ে যাচ্ছে। উপরে নিচে কিন্তু সেম জিনিস, উপরে যেরকম দিকে যাচ্ছে, নিচে কিন্তু ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর যাচ্ছে। তাহলে এখানে কিন্তু কিন্তু টানাটানিতে কত আসবে? জিরো আসবে। তার মানে এটা কিন্তু নন পোলার। আমি যদি NH3 ক্ষেত্রে খেয়াল করে দেখি, খেয়াল করো যে এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন, তাই না? তুমি যদি চিন্তা করে দেখো যে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? নিশ্চয়ই নাইট্রোজেন। তাহলে এই দিকে আমাদের ভেক্টরটা যাবে। এখানেও কিন্তু এই হাইড্রোজেনের জন্য কিন্তু এই দিকে ভেক্টরটা যাবে, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে উপরের দিকে, রাইট? বাট এই নাইট্রোজেন হাইড্রোজেনের জন্য কিন্তু আমাদের ভেক্টরটা উপরের দিকেই যায়। তার মানে এখানে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো না, বরঞ্চ 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তার মানে এই ভ্যালুটা কিন্তু নন জিরো, অর্থাৎ এখানেই আমাদের পোলারিটি আছে। বুঝতে পারলাম কি? তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, চলো আগাই। নিচের কোন ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরি সম্ভব না? এখন হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য হাইড্রোজেন সহ অন্যান্য যে পরমাণুগুলো হচ্ছে দায়ী, তাদের কিন্তু আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে অনেক ছোট আকারের পরমাণু হবে, ক্ষুদ্র আকার। আর কি হবে? এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হাই হবে, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, রাইট? এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের অবশ্যই কি থাকতে হবে? মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে, বা লোন পেয়ার ইলেকট্রন আমাদের থাকা দরকার, রাইট? এখন এই 3টা বৈশিষ্ট্য কে কে ফলো করে? মেনলি 3টা পরমাণু হচ্ছে ফলো করবে, যাদেরকে আমরা ফন দিয়ে মনে রাখতে পারি। অর্থাৎ ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। ওকে, মনে রাখতে হবে ফ্লোরিন হচ্ছে স্ট্রং হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, তারপর অক্সিজেন, এবং লাস্টে হচ্ছে নাইট্রোজেন তৈরি করবে। তো যাই হোক, ওইটা কোনো সমস্যা না। আলটিমেটলি আমাদের দেখতে হবে কে বন্ধন তৈরি করে কে করে না। দেখি তো এখানে অপশন বি এর মধ্যে নাইট্রোজেন আছে, মানে বন্ধন তৈরি করবে, তাহলে এটা উত্তর হইতে পারে না। অক্সিজেন আছে, তৈরি করবে, উত্তর হইতে পারবে না। ফ্লোরিন আছে, তৈরি করবে, উত্তর হইতে পারবে না। তো থাকলো কি অপশন এ, ইথেন, তাই তো? তাহলে ওখানে উত্তর হচ্ছে অপশন এ। চলো আমরা আগাই। দেখো NH2 মাইনাস, এই আয়নে বন্ধন জোড় ইলেকট্রন কতগুলা? খুবই ইজি প্রশ্ন। কারণ তুমি যদি এখানে একটু বন্ধনগুলো চিন্তা করে দেখো, দুইটা বন্ধন তৈরি হচ্ছে, তাই তো? তো দুইটা বন্ধন আমাদের দুইটা জোড়া আছে, রাইট? তাহলে আমাদের বন্ড পেয়ার কয়টা হবে? দুইটা হবে। খুব ইজি প্রশ্ন ছিল, তাই না? আচ্ছা, চলো আগাই। কোন সংকর অরবিটালের ক্ষেত্রে পি অরবিটালের চরিত্র হচ্ছে সর্বাধিক? এখানে সুন্দর মতো ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলেই হবে। তুমি চিন্তা করে দেখো যে এখানে যদি আমি দেখতে চাই, তাহলে SP3D, হ্যাঁ, সিরিয়াল বাই যাই। SP3D, এখানে পি চরিত্র কিভাবে আমি নির্ধারণ করতে পারি? মোট অরবিটাল আছে 5টা, একটা এস, 3টা পি, একটা ডি, তাই না? তাহলে 5টা অরবিটাল, তার মধ্যে পি আছে আমাদের 3টা, রাইট? আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে 100 দিয়ে গুণ দিতে পারো পার্সেন্টেজে প্রকাশ করার জন্য, রাইট? তাহলে কত আসবে? এটা এটা কিন্তু আসবে হচ্ছে 60%, রাইট? আচ্ছা, এবার হচ্ছে আমাদের SP3। তার মানে একটু চিন্তা করে দেখি যে মোট 4টা অরবিটালের মধ্যে 3টা হচ্ছে পি অরবিটাল, রাইট? এটা কত আসে? 75%।
রাইট। আচ্ছা, এরপর হচ্ছে sp2। তার মানে মোট তিনটা অরবিটালের মধ্যে দুইটা হচ্ছে পি অরবিটাল, তাই না? আচ্ছা, তাহলে এটা কত আসবে? 66.67%। আর লাস্টে হচ্ছে আমাদের sp, এটা হচ্ছে মোট দুইটা অরবিটালের মধ্যে একটা হচ্ছে পি, তাহলে এটা কত আসবে? 50%। তাহলে দেখো সবচেয়ে বেশি কোথায় আসলো? সবচেয়ে বেশি আসলো হচ্ছে sp3-তে, তাই তো? sp3-তে সবচেয়ে বেশি আসছে। তারপর হচ্ছে sp2, তারপর হচ্ছে sp3d, লাস্টে হচ্ছে sp। তা আমাকে আমাকে যদি বলতো এস অরবিটালের চরিত্র কই সবচেয়ে বেশি, সেটা কিন্তু আমরা পাইতাম হচ্ছে sp এর মধ্যে। যাই হোক, ওটা কিন্তু বলে নাই, বলছে হচ্ছে পি এর মধ্যে। তাহলে এর মধ্যে উত্তর হবে হচ্ছে sp3। চলো আগাই। POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড, এই যৌগে কি ধরনের বন্ধন আছে? তুমি যদি সংকেত দেখো তাহলে তোমার কাজ হয়ে যাবে। সংকেতটা কিরকম? এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 5, তাই তো? তাহলে এরকম ভাবে তুমি দেখতে পারো সংকেতটা আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের বন্ধন জোড় কতগুলো আছে, নিশ্চয়ই 5টা আছে। রাইট, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এটা কিন্তু আসলে কোনো ট্রিক প্রশ্ন না, সহজ প্রশ্ন। তার মানে এখানে 5টা হচ্ছে আমাদের বন্ধন জোড় ইলেকট্রন, এবং 5টা কি হবে? সমযোজী বন্ধন। রাইট। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো আগাই। এখানে একটা যোগ দেওয়া আছে, বলছে কি 1 নং কার্বন পরমাণুর সংকরণ কি হবে, সংকরায়ন আমি কি পাবো এখানে? তাহলে এইখানে একটা মজার বিষয় কি জানো, এটা কিন্তু অর্গানিকের একটা বেসিক প্রশ্ন। রাইট। তার সাথে হচ্ছে শঙ্করায়নটা মিক্স করে দিছে। এখন আমাকে বলো তো ভাইয়া, এখানে 1 নম্বর পরমাণু কি হবে? তুমি কি বাম দিক থেকে কাউন্টিং করবা, নাকি ডান দিক থেকে কাউন্টিং করে বাম দিকে যাবা? কোনটা করবা? দেখো এখানে যেহেতু আমাদের ডাবল বন্ড আছে, সো আমরা কিন্তু ডাবল বন্ডটাকে ছোট কার্বনে রাখতে চাই। যদি আমি বাম দিক থেকে কাউন্টিং করে যাই, তাহলে দেখো 1 2 3, তার মানে 2 এবং 3-এর মাঝখানে কি আসলো? ডাবল বন্ড আসলো। তো আমি বলতে পারি 2 নাম্বার কার্বনে আমাদের ডাবল বন্ডটা আছে। আর যদি আমি ডান দিক থেকে নাম্বারিং করে যাই, তাহলে 1 2 3, তাহলে আমি বলতে কি পারি কি 1 নাম্বার কার্বনে ডাবল বন্ডটা আছে। এখন তুমি বলো, তুমি কি 1 নিবা নাকি 2 নিবা? অবশ্যই তুমি ছোট কার্বনটা নিবা, তুমি নিশ্চয়ই একেরটা নিবা, তাই তো? তার মানে এই যে 2-এর যে বিষয়টা আছে, বা তুমি এখানে উপরে যে মেথডটা দেখলে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আমি কিন্তু ডান দিক থেকে গুনে গুনে বাম দিকে যাব, এইটাই আমাদের কারেক্ট জিনিসটা হবে। তাহলে এখানে বলছে কি 1 নাম্বার কার্বনে কি সংকরণ হয়। সো এখানে আমি একটু তোমাদের বেসিকটা বলে দিই, মনে রাখতে হবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকা মানে সেটা বোঝায় sp3 সংকরায়ন। হ্যাঁ, কার্বন কার্বন ডাবল বন্ড থাকা মানে বোঝাবে sp2 সংকরায়ন। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকা মানে বোঝায় হচ্ছে sp সংকরণ। এবং একটা স্পেশাল কেস কি, যদি কার্বনের দুই দিকে দুইটা ডাবল বন্ড থাকে, দুই দিকে দুইটা যদি আমি ডাবল বন্ড পাবো, তাহলে এই মাঝের কার্বনের সংকরণে কিন্তু sp সংকরণ হবে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। মেইনলি আমরা এখানে পাই বন্ধন গুনি, যদি কোনো পাই না থাকে, 0 পাই, তাহলে সেটা হচ্ছে sp3। একটা পাই থাকলে হচ্ছে sp2, দুইটা পাই থাকলে হচ্ছে sp। সেটা যেরকম ভাবে থাকুক, ট্রিপল বন্ড আকারে থাকুক বা দুইটা ডাবল বন্ড আকারে থাকুক। তো এখানে খেয়াল করে দেখো, একটা পাই বন্ধন আছে, অথবা তুমি এভাবে চিন্তা করো ডাবল বন্ড আছে। সো প্রথম কার্বনটা হচ্ছে আমাদের sp2 সংকরিত কার্বন, তাই তো? আচ্ছা, ওর মধ্যে দেখো ওর আশেপাশে আমাদের ডাবল বন্ড আছে, হ্যাঁ দেখো এই যে আছে। তার মানে ওর মধ্যে কি সংকরণ থাকবে? sp2। দেখো তো এই কার্বনের আশেপাশে কি ডাবল বন্ড আছে? না, তিনটা হাইড্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড, এই কার্বনের সাথে কিন্তু সিঙ্গেল বন্ড, তার মানে ও কিন্তু sp3। রাইট, বুঝতে পারলাম কি বিষয়টা? তাহলে এখানে কিন্তু অবশ্যই উত্তর কি হবে? উত্তর কিন্তু অপশন ডি হবে। চলো আগাই। পরে কি বলেছে, প্রোপিনের মধ্যে আমাদের এখানে সিগমা এবং পাই বন্ধন গুনতে বলা হয়েছে। এখন দেখো আমি কিন্তু চাইলে প্রোপিনের সংকেত এঁকে ওটাকে সলভ করতে পারি। তা আমি টেকে দেই, তোমরা ভালো বুঝতে পারবে তাহলে। প্রোপিন, তাই তো? তাহলে CH2 ডাবল বন্ড সিএইচ বন্ড CH3, তাই না? এই যে প্রোপিন হয়ে গেল। এটাকে যদি আমি একটু স্প্রেড করে লিখি, তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। এই ধর হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা কার্বন, বাকি হাতে কে আছে? হাইড্রোজেন আছে, তাই না? এখন যদি আমরা বন্ধনটাকে গুনতে চাই, ইজিলি বন্ধন গুনতে পারবো। তাহলে খেয়াল করে দেখো এখানে বন্ধনগুলো কিরকম ভাবে হচ্ছে। যত জায়গায় সিঙ্গেল বন্ড সবাই হচ্ছে সিগমা বন্ধন, যত জায়গায় ডাবল বন্ড একটা সিগমা একটা পাই, যত জায়গায় ট্রিপল বন্ড একটা সিগমা দুইটা পাই, এগুলো তো আমরা জানি মোটামুটি। সো এই দেখো আমাদের এখানে একটা সিগমা বন্ধন আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা সিগমা বন্ধন কতগুলা পাইলাম? 8টা। পাই বন্ধন কই আছে? এই যে একটা জাস্ট, তাই না? ডাবল বন্ড একটা তো পাই। সো পাই আছে আমাদের
একটা। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই হচ্ছে আমাদের হিসাবটা। ঠিক আছে, দেখি এটা কোথায় কোথায় আছে, এটা অপশন বি তে আছে। রাইট। আচ্ছা, এটাকে আরেকটু সহজে সলভ করা যায় তো? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে আরেকটু সহজ মেথড কি, তুমি যদি প্রোপিনের সংকেত দেখো C3H6, তাই তো? তাহলে এখানে পরমাণু সংখ্যা কত হলো বলো তো? 3 আর 6 9, তুমি এই পরমাণু সংখ্যা থেকে এক বাদ দিয়ে দিবা। তাহলে কত পাচ্ছ? 8। এই 8ই হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা। বুঝতে পারলাম। পাই বন্ধনের জন্য আমরা কিন্তু জানি যে অ্যালকিন, এটার মধ্যে জাস্ট একটাই পাই বন্ধন থাকে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে সিগমা বন্ধন ডিটারমাইন করতে পারি। পায়ের জন্য কোনো শর্টকাট নাই, বাট সিগমার জন্য আমি তোমাকে শর্টকাটটা দেখাই দিলাম। আশা করি তোমাদের মনে থাকবে। চলো আগাই। কোন বন্ধনটি গঠনের কারণে অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়, তাই না? একটু খেয়াল করে দেখি অ্যামোনিয়া কিভাবে পানিতে দ্রবীভূত হবে। আমরা কি বলছিলাম ভাইয়া, অ্যামোনিয়া তো আমাদের আহ মুক্তজোড় আছে, তাই না? মুক্তজোড় আছে। মুক্তজোড় মুক্তজোট থাকার কারণে সে কি করবে? সে হচ্ছে পানি যে হাইড্রোজেন গুলো আছে তাদের সাথে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি করতে পারে। সেটাকে আমরা কি বলতেছিলাম? হাইড্রোজেন বন্ধন। তাই তো, এই যে এরকম ভাবে সে হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আবার একই রকম ভাবে পানির যে মুক্তজোটটা আছে, অর্থাৎ পানির যে অক্সিজেন পরমাণু, তার যে মুক্তজোটটা আছে, সে তার এই মুক্তজোট দিয়ে সুন্দর মতো এই হাইড্রোজেন পরমাণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এইভাবে করে সে কি হবে? অ্যামোনিয়া চার সাইডে হচ্ছে পানির অণুগুলো দিয়ে ঘেরাও হয়ে যাবে, যার ফলে অ্যামোনিয়া অণু পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে এখানে দ্রবীভূত হওয়ার মেন কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। বুঝতে পারলাম, চলো আগাই। এখানে কি বলেছে যে নিচের কোন যৌগে sp3 এবং sp সংকরিত কার্বন আছে? তাহলে এখানে আমাদের প্রত্যেকটা সংকেত একটু দেখা দরকার, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। C4H6, তাহলে এটা কিসের সংকেত হলো? CnH2n-2 এর সাথে মিলে গেল, তাই তো ভাইয়া? কেন? কারণ এন এর মান তুমি 4 ধরে দেখো, 2n-2 = 6 আসবে। রাইট। তাহলে এটা কি? এটা মিলে 4 কার্বনের অ্যালকাইন, মানে হচ্ছে বিউটাইন। রাইট। তো ধরো আমরা একটা বিউটাইন চিন্তা করলাম, আমরা ধরো হচ্ছে বিউটাইন 1ই চিন্তা করি। তুমি বিউটান 2 নিতে পারতা, কোনো সমস্যা নাই। এখানে বিউটান 1 এর মধ্যে আমরা যেটা বলছিলাম ট্রিপল বন্ড, মানে আমাদের কি সংকরণ দাঁড়াবে? এসপি সংকরণ দাঁড়াবে। তাহলে ওর মধ্যে ট্রিপল বন্ড আছে মানে ও এসপি। ওর মধ্যে দেখো একটা ট্রিপল বন্ড আছে, তার মানে ও হচ্ছে এসপি। বাট ওর মধ্যে কিন্তু কোনো ট্রিপল বন্ড নাই, সব হচ্ছে সিঙ্গেল বন্ড, মানে sp3। এখানে সিঙ্গেল বন্ড মানে sp3। রাইট। তাহলে বলছে কি sp3 এবং sp কই আছে? দেখো প্রথম অপশনে কিন্তু দুইটা sp3 এবং দুইটা হচ্ছে sp, তাহলে এটাই হচ্ছে উত্তর। রাইট। আচ্ছা, আমি যদি এখন বাকি অপশনগুলো তোমাকে দেখাইতে চাই, দেখো এখানে কি আছে পরেরটা? ইথানল, তাই তো? দেখো ইথানলে কিন্তু দুইটা যে কার্বন আছে, দুইটাই কিন্তু আমাদের sp3 হবে, হ্যাঁ, কোনো পাই বন্ধন নাই। তুমি যদি চিন্তা করতে চাও অক্সিজেন পরমাণু, ওরও কিন্তু sp3 হবে, কোনো পাই বন্ধন নাই। ওকে। আচ্ছা, অপশন সি তে আসি। CH3COOH, তুমি যদি গাঠনিক সংকেতটা আঁকো তাহলে দেখতে হচ্ছে এরকম দেখাবে। রাইট। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখি তো ভাইয়া, এই কার্বন হচ্ছে sp3, কোনো পাই বন্ধন নাই বা অন্য কোনো বন্ধন নাই। এই কার্বনে কি সংকরণ হবে? দেখো একটা ডাবল বন্ড আছে, মানে একটা পাই বন্ধন, অর্থাৎ sp2। এই অক্সিজেনের জন্য কিন্তু sp2, বাট এই অক্সিজেন দেখো কোনো পাই বন্ধন নাই, মানে sp3। ওকে। আচ্ছা, আর লাস্টে কি আছে? 2 ক্লোরোপ্রোপেন, তাই তো? আচ্ছা, এরকম বিষয়টা দেখো, এখানে কিন্তু কোনো জায়গায় কোনো পাই বন্ধন নাই, তার মানে সবাই এখানে কি হবে? sp3। বুঝতে পারলাম ভাইয়া বিষয়টা। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ। চলো আগে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু ডাইমার গঠনের জন্য দায়ী কোনটি? এখন এটা কিন্তু আমরা লেকচারের মধ্যেই কোশ্চেন ব্যাংক সলভে যে লেকচারগুলো আমি নিছিলাম সেখানে আলোচনা করছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি করে? এটা হচ্ছে ডাইমার অবস্থা থাকে, মানে দুইটা অণু হচ্ছে একত্রিত অবস্থা থাকবে, তাই তো? এটাই তো ডাইমার বোঝায়। তো এখানে কিভাবে থাকে একত্রিত অবস্থায়, আমি তোমাদের যদি আরেকবার একটু দেখাইতে চাই, খেয়াল করে দেখো। অ্যালুমিনিয়ামের তো আমাদের অষ্টক সংকোচন আছে। ও কি করতে চাইবে? অষ্টক পূরণের জন্য অপর যে অণুটা আছে তার ক্লোরিন পরমাণুর মুক্তজোট গুলাকে নিচের দিকে আকর্ষণ করা শুরু করবে, যার ফলে এখানে হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হবে। একই রকম ভাবে এই পরমাণুর জন্য তো আমাদের অষ্টক সংকোচন। ও কি করবে? ও হচ্ছে পার্শ্ববর্তী ক্লোরিন পরমাণুকে নিচের দিকে আকর্ষণ করা শুরু করবে, যার ফলে এখানে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হবে।
বুঝতে পারলাম, এই হচ্ছে বিষয়টা। তার মানে এখানে কি তৈরি হচ্ছে, সন্নিবেশ বন্ধন আলটিমেটলি তৈরি হচ্ছে, রাইট? এই জন্য সেটা হচ্ছে ডাইমার গঠন করে। চলো আগাই। নিচের কোন জোড়ের আকৃতি একই ধরনের? তার মানে আকৃতি মেনলি ডিপেন্ড করবে কি, প্রথম হচ্ছে সংকর আয়ন এবং পর হচ্ছে লোন পেয়ার সংখ্যা, রাইট? আমরা কিন্তু ভি আকৃতি কেন হয় সেটার মধ্যে ব্যাখ্যা করছিলাম। আমরা দেখি সংকর আয়ন এবং লোন পেয়ার সংখ্যা। এখানে আমরা সেম কাজটাই করব। দেখো অপশন এ তে কি আছে, কার্বনেট আয়ন এবং সালফাইড আয়ন। দেখি এদের সংকরণ কি দাঁড়ায়। হাফের সূত্র অ্যাপ্লাই করি। কার্বন যেহেতু গ্রুপ 14 মানে 4, কোনো একযোজী মূলক নাই, বাট এটা হচ্ছে একটা অ্যানায়ন মানে +2। তার মানে এটা কত আসলো, 4 2 6, 3 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আসলে 3, তাই না? 3 মানে কি সংকরণ, sp2। ওকে, গেল। পরেরটা আসি একই রকম ভাবে। গ্রুপ 16-তে আছে সালফার, তার মানে 6 +2 দিয়ে দাও, অ্যানায়ন 4 6 -2 আর কি। তাহলে এখানে কত আসবে, এখানে কিন্তু আসবে 4 মানে sp3। তাহলে আমাদের এখানে সংকরায়নই কিন্তু, তার মানে আমাদের এখানে কিন্তু শঙ্করায়নই ম্যাচ করলো না, তাই না? তাহলে আকৃতি তো সেম হওয়ার কোনো চান্সই আসে না। তাহলে অপশন এ কিন্তু বাদ। একই রকম ভাবে তুমি অপশন বি চিন্তা করো, PCl5। এটার জন্য কিরকম, হাফের সূত্র অ্যাপ্লাই করো, ফসফরাস গ্রুপ 15 মানে 5, 5টা ক্লোরিন আছে, কোনো চার্জ নাই। সো এটা কত আসবে, এটা কিন্তু 5 আসবে। 5 মানে কি আসবে, sp3d। হ্যাঁ, তারপর ICl5 এ তুমি আসো, আয়োডিন কোথায় আছে, আয়োডিন আছে গ্রুপ 17-তে, মানে এটা হচ্ছে 7, 5টা ক্লোরিন আছে, তাই না? তাহলে এটা কত আসবে, 7 5 12, 12কে 2 দিয়ে ভাগ দাও 6, তার মানে এটা কিন্তু sp3d2 আসে, তাই না? তাহলে দেখো শঙ্করায়নে কিন্তু ম্যাচ করলো না। তার মানে কি হবে, অপশন বিও কিন্তু হচ্ছে না। অপশন সি আসো, দেখো NH3 আর হচ্ছে BF3। NH3 ক্ষেত্রে কি আসবে দেখো, হাফের সূত্র অ্যাপ্লাই করো, নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপ, একযোজী মূলক 3টা হাইড্রোজেন, তার মানে এটা আসলে হচ্ছে 4 মানে sp3। BF3 ক্ষেত্রে আসো একই রকম ভাবে, বোরন কতটা আছে, বোরন আছে গ্রুপ 13-তে, তাই তো? মানে 3, 3টা ফ্লোরিন আছে, তাহলে এখানে কত আসবে, 3 আসবে। 3 মানে sp2। তার মানে এটা কিন্তু ম্যাচ করলো না। তাহলে অপশন সিও কিন্তু উত্তর না, তাহলে থাকলো কিন্তু শুধুমাত্র অপশন ডি। এটাই তো উত্তর হবে। তাও আমরা একটু চেক করি, জেনন ডাইফ্লোরাইড। তাহলে জেনন হচ্ছে গ্রুপ 18-তে মানে 8, 2টা ফ্লোরিন আছে, তাহলে 8 2 10, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলে আসবে 5 মানে sp3d, তাই তো? এরকম বিষয়টা। IF2-, এটা একটু দেখি তো, এটা কিরকম। আয়োডিন হচ্ছে 7, 2টা ফ্লোরিন এবং একটা অ্যানায়ন মানে +1। তাহলে এটা কত আসলো, 7 2 আর 9 আর 1 10, মানে 2 দিয়ে ভাগ করলে আসে 5, তার মানে sp3। তা দেখো ভাই, এখানে কিন্তু আমাদের শঙ্করায়ন ম্যাচ করে গেল। আমাদের কিন্তু আর এখানে লোন পেয়ার সংখ্যা গুণেও দেখার প্রয়োজন নাই, কারণ বাকি তিনটা কিন্তু উত্তর হচ্ছে না। যদি বাকি তিনটার মধ্যে এরকম ম্যাচ করে 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 যাইতো, তখন আমরা লোন পেয়ার গুণে দেখতাম কোথায় লোন পেয়ার সংখ্যা সেম। বুঝতে পারছি। এখানে যদিও লোন পেয়ার গণার কোনো প্রয়োজন নাই, তাও তোমাকে আমি লোন পেয়ার গুণ একটু দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, জেননের বাইরে হচ্ছে 8টা ইলেকট্রন, যার মধ্যে 2টা অলরেডি চলে গেছে ফ্লোরিনের কাছে বন্ধন তৈরি করার জন্য। তাহলে আরো কয়টা থাকলো, আরো 6টা ইলেকট্রন থাকলো। এই 6টা ইলেকট্রন হচ্ছে 3টা জোড়া তৈরি করবে, রাইট? তারপর দেখো আয়োডিনের বাইরে থাকে হচ্ছে 7টা ইলেকট্রন, তার মধ্যে 2টা চলে গেছে ফ্লোরিনের কাছে, তাহলে থাকলো কয়টা, 5টা। সাথে কিন্তু এই নেগেটিভ চার্জ একটা ইলেকট্রন আছে, তাহলে কয়টা ইলেকট্রন হয়ে গেল, 6টা। 6টা কয়টা জোড়া করবে বলো, 3টা জোড়া করবে, রাইট? তার মানে এখানে কিন্তু লোন পেয়ারও ম্যাচ করে গেল। তাহলে আমাদের উত্তর হবে কি, উত্তর হবে অপশন ডি। বুঝতে পারলাম, খুব সহজ প্রশ্ন ছিল, যদিও একটু টাইম লাগবে আর কি। পরের প্রশ্ন আসো যে সর্বাধিক আয়নিক বৈশিষ্ট্যধারী যৌগ কোনটা। এটা কিন্তু সেম শর্তই হবে, আগে আমরা যেভাবে করছি, জাস্ট এখানে আমাদের একটু ট্রিকি হয়ে গেছে বিষয়টা। কিরকম ট্রিকি, আমি তোমাকে যৌগগুলোর সংকেত লিখে একটু দেখাই। প্রথম হচ্ছে পেরিক্লোরাইড, দেন ক্যালসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড এবং হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে সেম কোনটা আছে, সেম হচ্ছে অ্যানায়ন গুলো আছে, ক্লোরাইড আয়নটা সেম আছে, সেমটাকে তুমি কি করে দিবা, বাদ করে দিবা। তাহলে এখান থেকে পাবা হচ্ছে ফেরিক, ক্যালসিয়াম, ফেরাস আর হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? আচ্ছা, বলছে কি সবচেয়ে বেশি আয়নিক কোনটা, তাহলে সবচেয়ে কম সমযোজী কোনটা, কোথায় কম
পোলারায়ন হবে। একটু খেয়াল করে দেখো প্রথম শর্তটা কি ছিল। প্রথম শর্ত ছিল যে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় সেটা তত বেশি পোলারায়ন করবে, সেখানে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য তৈরি হবে। তাহলে দেখো প্রথম অপশনে শুধুমাত্র +3 চার্জ আছে, বাকিগুলোতে কিন্তু +2 চার্জ। তাহলে এখানে যেহেতু বেশি, ও বেশি বেশি পোলারায়ন করবে, তার মানে ওর যোগে কিন্তু বেশি বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওইটা তো আমাদের দরকার নাই, সো এটা আমাদের বাদ। বাকিগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখি, এখানে ক্যালসিয়াম আছে, তারপর ফেরাস আছে আর ম্যাগনেসিয়াম আছে। আমরা কিন্তু তৃতীয় নিয়মও পড়ছিলাম যে যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে সেগুলো কিন্তু আমাদের বেশি বেশি সমযোজী হয়, কারণ তারাও কিন্তু বেশি বেশি পোলারায়ন করতে পারে। অর্থাৎ তারাও কিন্তু বেশি বেশি সমযোজী হবে, তাই না? তার মানে এখানে Fe2+ ওর কিন্তু আমাদের ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে, তাই না? এখানে কিন্তু 6টা ইলেকট্রন আছে, রাইট? তাহলে এটাও কিন্তু আমাদের চলে গেল। এবার হচ্ছে ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, এদের মধ্যে আকারটা কিরকম একটু খেয়াল করে দেখি। আমাদের গ্রুপ 2 এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে উপরে, ক্যালসিয়াম আছে নিচে, তাই না? যে যত উপরে থাকবে তার আকার তত ছোট হবে। আকার ছোট হওয়া মানে কি? সে হচ্ছে বেশি বেশি পোলারায়ন করবে, তাই তো? এটা তো আমাদের দ্বিতীয় নিয়ম ছিল। তার মানে ম্যাগনেসিয়াম যুক্ত যে আয়নটা দেওয়া আছে, অর্থাৎ যে যৌগটার কথা বলা আছে, সেটার মধ্যে কিন্তু বেশি বেশি পোলার আয়ন হবে। তার মানে এইটাও কিন্তু বাদ। তাহলে থাকলো কি? ক্যালসিয়াম ক্লোরাইড। বুঝতে পারলাম? এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন বি, ক্যালসিয়াম ক্লোরাইড। চলো আগাই। কি বলা হয়েছে এখানে? নমুনা সারিতে বর্ধিত কোণের অনুসারে নিচের কোণটি সঠিক। এগুলো কিন্তু আমরা মোটামুটি অনেকবারই আলোচনা করছি যে যদি আমাদের কেন্দ্রীয় পরমাণু ফিক্স থাকে এবং তার আশেপাশে যদি একই রকমের পরমাণু থাকে, তাহলে সেখানে আমরা মেইনলি খেয়াল করব হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে চার্জের ঘনত্ব কিরকম হয়। যত বেশি চার্জের ঘনত্ব, তত বন্ধন কোণটা কমে যায়, তাই না? বিএসইপিআর থিওরি অনুযায়ী লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে। হ্যাঁ, একটু কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো সেই আলোচনার মতো তুমি একটু যদি খেয়াল করে দেখো, NH2 মাইনাস, NH3 এবং NH4+, এখানে যে শর্তটা ছিল যে কেন্দ্রীয় পরমাণু ফিক্সড হইতে হবে, আছে না? হ্যাঁ, নাইট্রোজেন আছে, যে পার্শ্ববর্তী যে পরমাণুগুলো আছে সেগুলো কিন্তু একই রকমের হইতে হবে। একটু খেয়াল করে দেখো, NH2 মাইনাসে কিন্তু 2টা হাইড্রোজেন, এখানে দেখো NH3-তে 3টা হাইড্রোজেন, NH4+-এ 4টা হাইড্রোজেন, সব জায়গায় কিন্তু হাইড্রোজেনই আছে, তাই তো? তার মানে এই দ্বিতীয় শর্ত কিন্তু স্যাটিসফাই হলো। এবার আমরা হচ্ছে কি দেখবো? কেন্দ্রীয় পরমাণুতে চার্জের ঘনত্ব দেখবো। দেখো এখানে কি আছে? N- আছে। তুমি চিন্তা করো, N-, এখানে N এর মাথায় কোনো চার্জ নাই, এখানে N+। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রনের ঘনত্ব কোথায় আসলো? N- এর মধ্যে। তাহলে এখানে যে বন্ধন কোণ সেটা কিন্তু সবচেয়ে কম হবে। তারপর হচ্ছে NH3, তারপর হচ্ছে NH4+। বুঝতে পারলাম? একই রকম ভাবে তুমি যদি এইটাকে চিন্তা করো যে নাইট্রাইট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, ওকে, এদের মধ্যে আমাদের বন্ধন কোণের সিরিয়ালটা কিরকম হবে? N- সবচেয়ে কম, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে N+। তারপর তুমি যদি এইভাবে চিন্তা করে দেখো, CH3-, তাই তো, মিথাইল কার্বো অ্যানায়ন, তারপর হচ্ছে CH4CH3+, মিথাইল কার্বোক্যাটায়ন। এখানেও কিন্তু একই রকম ভাবে C-, তারপর C, তারপর হচ্ছে C+। ওকে, তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারলা? এখানে কিন্তু জটিল কোনো ক্যালকুলেশন নাই, আমরা একদম সিম্পলি বুঝতে পারলাম কোনটা এখানে উত্তর হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। গেল? আচ্ছা, চলো আগাই। এবার হচ্ছে রিটেনের প্রশ্ন, একদম বই থেকে করা হয়েছে। আমরা যদি একটা একটা করে নিয়ে আলোচনা করি। প্রথমে কি বলা হয়েছে যে অ্যামোনিয়া এবং ফসফেনের মধ্যে বন্ধন কোণের ক্রমটা কিরকম হয়, একটু খেয়াল করে দেখি। অ্যামোনিয়ার মধ্যে কি ধরনের সংকরণ হয় একটু আমরা আগে বের করি। হাফের সূত্র অ্যাপ্লাই করি। নাইট্রোজেন গ্রুপ 15 মানে 5, 3টা হাইড্রোজেন, তার মানে এখানে আসবে 4। 4 মানে কি ধরনের সংকরণ? sp3, রাইট? তুমি যদি ফসফিনে আসো, ফসফিনে কিন্তু একই রকম ভাবে তুমি যদি চিন্তা করে দেখো, ও কিন্তু গ্রুপ 15-তে আছে, ওর মধ্যেও 3টা হাইড্রোজেন, তার মানে এটা কিন্তু 4 হবে, sp3 হবে, তাই তো? তার মানে এখানে খেয়াল করে দেখো, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আর ফসফরাসের মাথায় একটা লোন পেয়ার, তার মানে লোন পেয়ার গুলো ম্যাচ করে গেল, তার মানে এদের আকৃতি কিন্তু সেমই হবে। এখানে আমাদের অ্যামোনিয়াও হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, আর ফসফিনও হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, ওকে। তার মানে এখানে কিন্তু আকৃতিও সেম। তাহলে পার্থক্য কোথায় আসবে বলো তো ভাইয়া? পার্থক্য আসবে হচ্ছে
বন্ধন কোণে, বুঝতে পারলাম। তাহলে মনে রাখতে হবে আকৃতি ডিটারমাইন করে মেনলি শঙ্করায়ন এবং লোন পেয়ার সংখ্যা, বাট বন্ধন কোণ কিন্তু আরো কিছু ফ্যাক্টর ডিটারমাইন করতে পারে, যেমন কেন্দ্রীয় পরমাণুর আকার বা কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিরকম হইতে পারে? যেমন ধরো হচ্ছে অ্যামোনিয়া অণুটা আমি আঁকলাম, এখানে একটু খেয়াল করে দেখি যে এই জিনিসটা দেখতে এরকম হয়, তাই তো? এরকম হচ্ছে, তাই না? এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, রাইট? তাহলে আমাকে বলো এই বন্ধন জুড়ে ইলেকট্রনগুলো কার দিকে বেশি চেপে থাকবে? নিশ্চয়ই নাইট্রোজেনের দিকে বেশি চেপে থাকবে, তাই না? তার মানে আলটিমেটলি নাইট্রোজেনে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই না? ওর মাথায় কিন্তু লোন পেয়ার ছিলই একটা অলরেডি, তাই তো? আচ্ছা, তার মানে কি হচ্ছে, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কিন্তু নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়ার ফলে কি হবে? সে কি করবে? সে হচ্ছে বন্ধন জোড়গুলোকে বিকর্ষণ করা শুরু করবে, তাই না? বাট বন্ধন জোড় যেহেতু নাইট্রোজেনের কাছাকাছি চলে আসছে, সে কিন্তু এই ইলেকট্রনগুলোকে সহজে বিকর্ষণ করতে চাইবে না, তাই তো? যেহেতু ওর কাছেই চলে আসছে, সো এইগুলোর প্রতি সে একটু ধরো একটু অনুগ্রহ দেখায়, একটু মার্সি দেখায়। যার ফলে এখানে বিকর্ষণের যে মাত্রাটা আছে, সেই মাত্রাটা একটু কিন্তু তুলনামূলক একটু কম থাকে। বুঝতে পারলাম? তুমি যদি এখানে ফসফিন গ্যাসের কথা চিন্তা করে দেখো, তাহলে এখানে কিরকম আসে একটু খেয়াল করে দেখো, যে PH3, তাই তো? তার মানে ফসফরাস, দেখো শেপ কিন্তু সেম হচ্ছে, তাই না? শেপে কোনো সমস্যা নাই। বাট আমরা কিন্তু জানি যে এখানে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। তার মানে সেটা কিন্তু হাইড্রোজেনের সাথে ম্যাচ করে গেল। তো ম্যাচ করে যাওয়া মানে কি? ম্যাচ করে যাওয়া মানে এখানে যে বন্ধন জোড়ে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু দুইটা মাঝে মাঝে থাকবে, তাই না? তাহলে তুলনামূলক নাইট্রোজেনের সাথে তুলনা করলে তুমি কি বলতে পারো? যে তুলনামূলকভাবে বন্ধন জোড়গুলো হচ্ছে একটু দূরে আছে, তাই না? ওখানে কিন্তু নাইট্রোজেন অনেক কাছে চলে গেছিল, কারণ নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল। বাট এখানে কিন্তু ফসফরাসের কাছে এত যাইতে পারবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতা সমান। যার ফলে ফসফরাসের যে লোন পেয়ারটা আছে সেটা এখন কি করবে? এই বন্ধন জোড়গুলোকে বেশি বেশি বিকর্ষণ করা শুরু করবে। বুঝতে পারলাম? মনে রাখতে হবে, বন্ধন জোড়ের ইলেকট্রনগুলো যত দূরে থাকবে কেন্দ্রীয় পরমাণু থেকে, লোন পেয়ার তাদেরকে তত বেশি বিকর্ষণ করবে। ওকে, একটু মনে রাখতে পারবো না আমরা? আচ্ছা, বেশি বিকর্ষণ করা মানে কি? এই যে বন্ধন জোড়ের যে দূরত্বগুলা সেগুলো কমে যাবে, তাই না? কারণ আমরা কিন্তু জানি যে VSEP এর থিওরি মতে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ কিন্তু বন্ড পেয়ারের তুলনায় বেশি, রাইট? তার মানে এখানে কিন্তু আহ লোন পেয়ার বন্ড পেয়ার গুলোকে বিকর্ষণ করার মাধ্যমে বন্ড পেয়ার দূরত্ব কমায় ফেলবে। যার ফলে এখানে যে কোণটা আছে সেই কোণটাও কিন্তু কমে যাবে, রাইট? এই যে এখানে যে কোণটা আছে সেই কোণটাও কিন্তু কমে যাবে। এই কোণটার মান কমে কত আসে? 94 ডিগ্রি। বুঝতে পারলাম? এখানে কিন্তু তুলনামূলক একটু বেশি ছিল, সেটা কত ছিল? 160 ডিগ্রি, রাইট? তার মানে এইটাই হচ্ছে আমাদের বন্ধন ক্রম। এখন তুমি ক্রমটাকে সাজাতে পারো যে কিরকম হইতে পারে। সবচেয়ে বেশি হচ্ছে এখানে অ্যামোনিয়া NH3, দেন হচ্ছে ফসফিন। ওকে, এইভাবে তুমি সাজাও। তাহলে বুঝতে পারলাম তো বিষয়টা কিরকম ভাবে ব্যাখ্যা করতে হবে। আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, BH3 এবং BF3 এবং BF4 মাইনাসের সংকরায়ন তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আসো, যে এখানে আমাদের কি করতে হবে? হাফের সূত্র অ্যাপ্লাই করতে হবে। BF3, তাহলে বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপ, সো 3, ফ্লোরিন হচ্ছে এখানে 3টা। তার মানে কত আসলো? এটা 3 আসলো, which ultimately leads to sp2। BF4 মাইনাস আসো, বোরন হচ্ছে 3, রাইট? ফ্লোরিন হচ্ছে এখানে 4টা, এবং দেখো মাথায় কিন্তু একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে সেটা কিন্তু তুমি প্লাস করে লিখে দিচ্ছ। তাহলে কত আসলো? এখানে কিন্তু 4 চলে আসলো, তাই তো? তার মানে কি সংকরণ হবে? sp3 সংকরণ হবে। ওকে, তাহলে এখন বিষয় হচ্ছে, একটা ফ্লোরাইড আয়ন আসার কারণে সংকরায়ন পরিবর্তন হচ্ছে, এটা কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। তার আগে আমরা একটু BF3 শেপটা একটু দেখে নিই। BF3 কিরকম হয়? BF3 হয় সমতলীয় ত্রিভুজাকার, তাই না? এরকম হবে। আচ্ছা, যখনই এই শেপটার মধ্যে কোন একটা ফ্লোরাইড আয়ন চলে আসে, হ্যাঁ, ফ্লোরাইড আয়নে কি আছে? আমাদের 4টা মুক্ত জোড় আছে, রাইট? 4টা কিন্তু মুক্ত জোড় থাকে, নর্মালি 3টা থাকে। এই একটা নেগেটিভ আয়ন এসে আরেকটা এক্সট্রা মুক্ত জোড় তৈরি করে ফেলে। এখন সে যখন এই 4টা মুক্তজোড় নিয়ে বোরন পরমাণু কাছে আসে, বোরনের যে অষ্টক সংকোচন আছে সেটাকে স্যাটিসফাই করার জন্য এত বেশি ইলেকট্রন কি করবে? ওদের যে বন্ধন জোড়গুলো থাকে সেই বন্ধন জোড়কেও বিকর্ষণ করবে। বুঝতে পারলাম? তাহলে কি বললাম কথাটা, যে ফ্লোরাইড আয়নের মধ্যে চার্জ ঘনত্ব এত বেশি মুক্তজোড় থাকে, যে সে যখন বোরনকে তার অষ্টক সংকোচন পূরণের জন্য মুক্তজোড় দেওয়ার চেষ্টা করে,
তার এই অত্যধিক চার্জ ঘনত্বের জন্য সে এই ফ্লোরিনের সাথে যে বন্ধন জোড়গুলো আছে সেই বন্ধন জোড়ের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করা শুরু করে। বুঝতে পারলাম? যার ফলে কি হবে, বিকর্ষণ করার মাধ্যমে এখানে আলটিমেটলি সংকর আয়নের পরিবর্তন হয়ে যায়। তার মানে আশা করি আমরা বুঝতে পারছি এখানে কেন সংকর আয়নটা পরিবর্তন হচ্ছে। এখন তোমরা যারা ভাইয়া তোমাদের হাজারি নাকসারের বইটা খুব সুন্দর করে পড়ছো, তোমাদের মনে কিন্তু একটা ডাউট চলে আসছে। কিরকম ডাউটটা? দেখো, এখানে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু বোরন আছে, সেই বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি 1s2, 2s2, 2p1, বাট এখানে যোজনিত 3, সো 2s1, 2px1, 2py1, তাই না? এরকম হয়। তার মানে এস এর মধ্যে একটা ইলেকট্রন এবং পি এর মধ্যে দুইটা ইলেকট্রন, রাইট? তো এখানে কিন্তু কোনো সমস্যা নাই, তাই তো? এখানে আমাদের আহ তিনটা অরবিটালে তিনটা করে ইলেকট্রন আছে, এরা সুন্দর মতো হচ্ছে সংকরণে পার্টিসিপেট করে sp2 সংকরণ করবে। এটা তো কোনো সমস্যা নাই। বাট সমস্যা হচ্ছে, তাহলে এখানে তো আমাদের যে পি জেড অরবিটালটা আছে সেটা তো ফাঁকা। আমরা জানি ফাঁকা অরবিটাল কিন্তু কখনোই সংকরায়নে পার্টিসিপেট করে না। অরবিটালের মধ্যে যদি একটা বা দুইটা ইলেকট্রন থাকে তবেই সে পার্টিসিপেট করবে, আদারওয়াইজ কিন্তু পার্টিসিপেট করবে না। তাহলে এখন আমার বিষয় হচ্ছে, আমাকে যদি sp3 সংকরায়ন করতে হয়, এই ফাঁকা অরবিটালে তো ইলেকট্রন আনতে হবে। এখানে তো সেটা আমরা পাচ্ছি না, তাহলে কিভাবে সে sp3 সংকরণ হইতে পারে? এটার ব্যাখ্যা কি জানো? এখানে যে আমি বলছিলাম যে ফ্লোরাইড আয়নটা আছে না, এই ফ্লোরাইড আয়নে যে এক্সট্রা করে যে নেগেটিভ চার্জটা আছে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রন, ধরো সেটা হচ্ছে এই ইলেকট্রনটা। এই ইলেকট্রনটা কি করবে, সংকরায়ন পরিবর্তনের জন্য বিকর্ষণের পাশাপাশি এই বোরনের যে খালি অরবিটালটা আছে সেই খালি অরবিটালের মধ্যে সে প্রবেশ করে যায়। অর্থাৎ এই যে নেগেটিভ চার্জের যে ইলেকট্রন, সেটা কিন্তু ফ্লোরিনের নিজস্ব ইলেকট্রন ছিল না, সেটা হচ্ছে অন্য জায়গা থেকে আসা ইলেকট্রন ছিল, তাই না? রাইট? সেই ইলেকট্রনটা এখন হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণু বোর্ডের মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে 2p z এর মধ্যে একটা ইলেকট্রন এখানে যুক্ত হয়ে যাবে। যার ফলে এখানে একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হয়ে যায়। যার ফলে একটা এস তিনটা পি মিলে পরবর্তীতে সংকরায়ন তৈরি করবে হচ্ছে sp3। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, তাহলে আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এই ছিল ভাই আমাদের লেকচার, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।